ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, ৩৩-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় বাজার করতে গেছিলাম। তো গেটে কি তালা মারা আসছে? না, গেটে তালা মারি নাই তো। ও যে অসীম ভাই আছে না, অসীম ভাই নিচে নামছিল রোদ পয়টা, তো পত্রিকা পড়তেছে, তো আমি বললাম যে অসীম ভাই আপনার পত্রিকাটা পড়েন, আমি একটা দৌড়টা দিয়ে বাজারটা করে আসতেছি। তো বাজার করে আসছেন? হ্যাঁ, আশরাফ স্যারের বাজার। সেলিম আঙ্কেলের ফ্ল্যাটে কি ভাড়াটিয়া উঠছে? না তো, ফ্ল্যাটে তো রঙের কাজ চলতেছে, আর মনে করেন কাজ শেষ হলে নেক্সট মান্থে উঠবে মনে হয়। তাহলে মনে হয় কোনো গেস্ট আসছে। কেন, কি হয়েছে? না, ওই দেখলাম ছাদের উপরে একটা মেয়ে মানুষ কানে হেডফোন লাগে হাঁটে বেড়াচ্ছে। ছাদে না তো, গত ২-৩ দিন ধরে তো কোনো গেস্ট আসছে বলে আমার মনে হয় না, আমি তো দেখি নাই। আপনি দেখবেন কিভাবে? আপনি তো অসীম বাইরে গেটে বসাই দিয়ে চলে আসেন বাজার করতে। ভাই আসলেও তো আমি তো সবসময় থাকি না, ডিউটিতে থাকি না। আচ্ছা আচ্ছা, ভালো কথা, দেখছেন কিন্তু বয়স কেমন, দেখতে কেমন? হ্যাঁ, সুন্দর মেয়ে। বয়সটা 23 হবে মনে হয়। ছবি, আচ্ছা কই দেখছেন আপনি বলেন তো? ছাদের উপরে। ছাদে? আমি বুঝে বানাইছি, মানে দুপুরবেলা দেখছেন তো? হ্যাঁ হ্যাঁ, এই তো দুপুর দুপুর একটু আগে। একদম আমি নিশ্চিত আপনি ভূত দেখছেন। ভূত কেন দেখবো দুপুরবেলা? কেন দেখবেন? এই যে মিমাপুর সাথে আপনার কোথায় দেখা হইতো কোন তো? ছাদে। হ্যাঁ, এখন তো আমারে বলবেন না, স্বীকারও করবেন না, মানে ছাদে যে কি করতেন আমি নিচে ডিউটিতে থাকলেও বুঝতাম কিন্তু। ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি নিশ্চিত যে আপনি ভূত দেখছেন, কারণ হচ্ছে মিমাপুর চলে গেছে তো। আর আপনি যে ওই ছাদে যান সবসময় মিমাপুর কথা তো চিন্তা ভাবনা করেন, তো ছাদে দাঁড়িয়ে দেখেন, মনে করেন ওই যে মনে হয় যে ভূত দেখছেন আর কি। এটার একটা সমাধান আছে আমার কাছে। ভাই, আপনি তো হচ্ছে ওই ভূত আর মিমকে নিয়ে কি আপনি কি এই মিমকে এগুলা কি ছাড়বেন? ছাড়বো, আমি বুঝি তো, বুঝছি খারাপ লাগতেছে আপনার, কোনো সমস্যা নাই, এটার একটা সমাধান আছে, আপনি বিয়ে করে ফেলান। বিয়ে করলে আপনি মিমাপুর কথা ভুলে যাবেন, বুঝছেন? আমার বিয়ে নিয়ে আপনার চিন্তা করতে হবে না ভাই। আরে আমি বললাম, আমার কাছে মনে হয়েছে মানে আপনি সবসময় মিমাপুর নিয়ে টেনশন করেন তো, এই কারণে মনে করেন যারা দেখেন আপনি মিমাপুর কথাই মনে পড়ে, বুঝছেন? এই কারণে বলছি আপনি বিয়েটা করেন। হ্যালো আপু, কই তুমি? আমি তো অফিসে। কি খবর তোর, কেমন আছিস? আমি তো আছি ভালোই, কিন্তু এখানে তো গরম লাগতেছে। গরম লাগছে মানে? আরে এতক্ষণ বাসে জ্যাম ট্যাম ঠেলে আসলাম, এখন দেখি তোমার লিফট বন্ধ। এখন তো উঠে এসে দেখি তুমি দরজা খুলতেছো না, কি হলো? আরে বাবা, তুই বের হওয়ার আগে একটা ফোন দিবি না? আরে আমি তো তোমার বাসা চিনি, আমি আর ফোন দিব কি? তোমার বাসায় আসতে ফোন দিতে হবে নাকি? ধুর। এখন যে আমরা বাসায় নেই, তুই কোথায় থাকবি? আচ্ছা দাঁড়া, আমি
ব্যবস্থা করছি। অফিসের দিকে আসবি? না থাক। না না, অফিসের দিকে আসবো না। আর তুমি টেনশন করো না, আমি আছি এখানে। তুমি কখন আসবে বলো না। কোথায় অপেক্ষা করবি তুই? আচ্ছা এক কাজ কর, আমাদের উপরতলায় ওই যে আছে না, ওখানে গিয়ে বস, অপেক্ষা কর, আমি ফোন দিয়ে বলে দিচ্ছি। না না না, তোমার এত ঝামেলা করতে হবে না, আমি আছি। তুমি তাড়াতাড়ি অফিস করে চলে আসো। যেটা বলেছে সেটা কর। উপরের তলায় আন্টির বাসায় গিয়ে বস, আমি আসছি। বাই। ওকে আপু, তাড়াতাড়ি আসো তো। বাই। এই শাওন, শাওন ভাই আসছি। এই শাওন ভাই। বিপদ আপদে পড়তেছি কিনা, কোনো কিছু লাগবে কিনা, সে অনেক দেখাশোনা করে। আশরাফ আঙ্কেল তো এমনিতেই আমার পছন্দ করে। বাইরে থাকতে তো বেশিরভাগ কমিউনিকেশন ওনার সাথেই হইতো। আরে খোঁজ খবরগুলো আমি পাইতাম কোত্থেকে? আশরাফ আঙ্কেলের সাথে কথা বলতে হইতো। হ্যাঁ পরে বলো। তারপর হচ্ছে ওই যে সেলিম আঙ্কেল, সেলিম আঙ্কেল ছিল আমাদের বাসায়, মানে অ্যাপার্টমেন্টে, এই অ্যাপার্টমেন্টে ছিল একটা ফ্ল্যাটে। তো সেলিম আঙ্কেলের মেয়ের আর কি হুট করে বিদেশে একটা স্কলারশিপ হয়ে গেছে আর কি। আচ্ছা তো উনি কি করবে, আর এখানে একটাই মেয়ে আর কি, আর কেউ নাই। তখন উনি করলো কি, ফ্ল্যাটটা বেচে দিল। ফ্ল্যাটটা বেচে দিয়ে উনি গ্রামের বাড়ি চলে গেল, আর মেয়ে তখন তো বাইরের দেশে চলে গেল। উনি ফ্ল্যাট সেল করে দিছে? হ্যাঁ, ফ্ল্যাট সেল করে দিছে, মানে বিক্রয় এখনো বিক্রি হবে লেগে ও আছে। মানে সেল হয়নি? এখনো সেল হয়নি, ফাঁকা আচ্ছা, পড়ে আছে। ফাঁকা পড়ে আছে। আঙ্কেল কেমন আছে? মোটামুটি। কালকে হসপিটাল থেকে বাসায় নিয়েছি। দেখেছো, আমি আগেই বলেছিলাম যে পাগলামিগুলো করো না। পাগলামি আসলে আমি মনে হয় পাগলামিটা একটু বেশি করে ফেলেছি। আচ্ছা যাকগে, তুমি কি আঙ্কেল আন্টিকে বুঝাই বলছো তো যে তুমি এখন বিয়ে করতে পারবা না? তোমার গ্রাজুয়েশনটা শেষ হওয়ার পর, আমারও গ্রাজুয়েশন শেষ হওয়ার পর আমরা দুজন আমি মিলে বিয়েটা করছি। মানে আমি বিয়েটা করছি। বাবার অসুস্থতার কথা শুনে আমি যখন বাসায় গেলাম, বাসার প্রত্যেকটা মানুষের চেহারা দেখে আমার কাছে অদ্ভুত লাগছিল। সবার চোখের মধ্যে আমার প্রতি ঘৃণা, রাগ। আসলেই তো বাবার অসুস্থতা, পুরো সিচুয়েশনটা হয়েছে শুধুমাত্র আমার জন্য। আর আমি
আমি চাই না যে আমার একা সুখের জন্য সবার এত ঝামেলা ফেলি আমি। তাই ডিসিশনটা নিয়ে নিলাম। ও, ভালো, ইটস এ গুড ডিসিশন। মাঝে মাঝে আমাদের এমন কিছু ডিসিশন নিতে হয় যেটা আমাদের ইচ্ছার বিরুদ্ধে থাকে, কিন্তু কিছু করার থাকে না। বাস্তবতা এত কঠিন। আর পাগলামির কথা বললে না, হ্যাঁ, পাগলামিটা আমি অনেক বেশি করে ফেলেছি। কারণ আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম। একটা জিনিস চিন্তা করে দেখো, আমি যদি তোমার এই পাগলামির সাথে তাল মিলিয়ে হুট করে বিয়েটা করে ফেলতাম, তাহলে নাটকের মতো হয়তো বা তোমাকে আমার কোনো বন্ধুর বাসা ওঠাতে হতো। তারপর একদিন, দুদিন, 3 দিনের মাথায় ঠিকই তো মুখ কালো করতো। তখন কি করতাম? আরেকটা বন্ধুর বাসা। শেষমেশ তো আমার নিজের বাসা তোমাকে নিয়ে যেত। আর বাবা মার সামনে যে তোমাকে আমি এই অবস্থায় নিয়ে যাব, কোন মুখ নিয়ে? আমার পড়াশোনা শেষ হয়নি, আমি কোনো জব করি না, আমি আমার শখের একটা ফটোগ্রাফি শখ। তুমি তো আমার এই শখটাকে অনেক অপছন্দ করো। কিভাবে ম্যাচ হতো তোমার আমার মেন্টালিটি? ওরা যা করে হয়তো বা ভালোর জন্যই করে। মনে হয় ভালোই হয়েছে। যাকে বিয়ে করছি সে ওয়েল এস্টাবলিশ। সবার জীবনে একটা স্বপ্ন থাকে যে সে তার পছন্দের মানুষের সাথে সারাটা জীবন কাটাবে, কিন্তু আমার ভাগ্যে মনে এটা নেই। আই এম সরি। বিয়ে কবে? সামনের মাসে 12। তো বিয়ের কার্ড কি সাথে করে নিয়ে আসছো নাকি বাসা পাঠিয়ে দিবে? রিয়াদ, আমি তোমাকে আমার বিয়েতে বলতে পারবো না, কারণ তুমি যত যাই বলো না কেন, আমাকে অন্য কারো পাশে বসে বিয়ে করতে দেখলে তুমি খুব কষ্ট পাবে। আর আমিও যে কত কষ্ট পেয়ে আরেকজন লোককে বিয়ে করছি এটাও তুমি দেখে ফেলবে। তোমার প্রতি আমার ভালোবাসা সবসময়ই থাকবে। আমার জীবনটা যাতে অনেক সুন্দর হয়। ভালো থেকো। আরেকটা ফ্ল্যাটে থাকে হচ্ছে সাজ্জাদ ভাই আর নিশা আপু নামে, মানে ওনাদের নতুন বিয়ে হয়েছে, নতুন কাপেল। ওনারা অনেক ভালো। যাও যাও, ওখানে যাও। যাওয়া হয় না, এমনি দেখা হয় মনে করেন নামতে উঠতে, তখন কথা হয় ওনাদের সাথে। কথা তো হয়। হ্যাঁ, কথা হয়। তারপরে ভাই এই অ্যাপার্টমেন্টে হুট করে ভাই একটা নতুন ক্যারেক্টার আসলো ভাই, মেহরিন ম্যাডাম। এই মেহরিন ম্যাডাম আসার পরে এই তোফায়েল সাহেব আর আশরাফ সাহেবের মধ্যে এত গন্ডগোল। তারপরে মনে করেন যে তোফায়েল সাহেব বলে যে না 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 তাকে রাখা যাবে না, আবার আশরাফ সাহেব বলে যে একটা মেয়ে মানুষ একা থাকুক না। এই নিয়ে মনে করেন যে হাজার ধরনের মিটিং হইলো, হয়ে শেষ পর্যন্ত হইলো যে না ঠিক আছে মেহরিন ম্যাডাম থাকবে। আমি মেরিন ম্যাডামের খবর বাইরের থেকে পেয়েছিলাম, বুঝছো? কি ভাই, মানে এত ইন্টারেস্টিং ক্যারেক্টার, আমি শুনছি কিছু। আচ্ছা, ওনার ছবি টবি আছে তোমার মোবাইলে? ভাই ছবি কিভাবে তুলবো? তোমার মহিলাটা দেখার খুব ইচ্ছে ছিল, চলে গেছে এখন? না, তারপরে শুনেন না ভাই, এর মাঝখানে তারপরে মেহরিন ম্যাডাম থাকা শুরু করলো। পুরো এর মাঝখানে মনে করেন যে ফখরুল সাহেব নামে একজন, মানে ওনার হাজবেন্ড উকিল, আবার উনি
উনি হুট করে চলে আসলো বাসায়। অ্যাডভোকেট? অ্যাডভোকেট, হ্যাঁ। উনি আসার পরে ভাই উনি কি যে একটা মানুষ, আমাদেরকে মনে করেন যে আমরা চা খেতে যেতে পারবো না, সিঁড়ি দিয়ে নামতে পারবো না, ওইটা করতে পারবো না, সেটা করতে, হাজার ধরনের নিয়ম বানাইলো। সে আবার মনে করেন যে হুট করে সহসভাপতি হয়ে গেল। ইন্টারেস্টিং ক্যারেক্টার। ফখরুল সাহেব থাকা শুরু করলো না কয়েকদিনের মধ্যে মেরিন ম্যাডাম উধাও। কি? মেরিন ম্যাডাম উধাও না, পালাই গেছে। মানে অ্যাডভোকেট সাহেব ছেড়ে চলে গেছে তুমি? আচ্ছা, এটা ভেরি ইন্টারেস্টিং ক্যারেক্টার। হ্যাঁ ভাই, অ্যাডভোকেট সাহেবের সাথে দেখা করতেই হবে, এই বিষয়ে কথা বলা যাবে? আপনি এখন বাহ, ভালো হয়েছে তোমার সাথে কথা বলে এই ইনফরমেশনগুলো আমি দিতে পারলাম আর কি। নাহলে তো আমি কার সাথে কি কথা বলতে পারি আলোই করতাম। কিছুটা আমি জানতাম, তোমার থেকে শোনার পরে ডিটেলটা জানলাম। বাট কাজ ফাইন। বাকিটা কই? অসীম ভাই তো গেছে বাইরে ঘুরে বেড়াচ্ছে কোথাও। আচ্ছা, আর আমি তো এই যে ছিলাম রান্না। ভাই ভাই রান্নাটা চড়ায় রাখছি একটু ভাই, নাহলে পুড়ে যাবে দেখে। তোমার না বললাম বা খাবার পাইপ কেন? হ্যাঁ, কি বুয়াদের মতো খাবার খাওয়া করতেছো? ওটা থাক। আচ্ছা তাহলে ভাই গ্যাসটা বন্ধ করে দেন। এটা করো, গ্যাসটা বন্ধ করে দাও। খাবারটাও সব বন্ধ, বাইরে থেকে খাওয়া বন্ধ। যাও। এতদিন পর আসলাম, গল্প করবো, মজার বিষয় হচ্ছে আমার কিন্তু খুব মজা হয়েছে। যাও বলো কি অবস্থা? আমার মনে হয় কি জানো, ভাইয়া মনে হয় কিছু একটা টের পেয়ে গেছে। কি টের পাইছিস? কদিন আগে ভূমিকম্প হয়েছে, ওটা টের পাইছে? না, তোমার আমার ব্যাপারটা বুঝলাম না, তোমার ভাইকে আল জাজিরা টেলিভিশন যে সে সব টের পায়, টের পাইলো কেমনে? বুঝতেছো না। আমার একটা ফ্রেন্ড আছে জামার নাম, ও এদিকেই থাকে। ও আমাকে সেদিন কোশ্চেন করলো, তুই কি আমাদের কলোনিতে যাস? ও কেন আমাকে এই কোশ্চেনটা করলো আমি বুঝলাম না। শোনো, এসব বাদ দাও, এগুলো সব আমার টেনশন। তোমার কাজ শুধু প্রেম করা, আমার কাজ হলো তুমি আরাম করে কেমনে প্রেম করবা সেটা রক্ষা করা, ঠিক আছে? আর দুই পাশে দুইটা জলজ্জান্ত ভার্সিটি পড়ুয়া বডিগার্ড দাঁড় করে রাখছি, ওরা পাহারা দিতেছে, কোনো টেনশন নাই, তুমি প্রেম করো। নিজের ভার্সিটির অবস্থা তো খুবই খারাপ, শেষই করতে পারলা না। তার মধ্যে দুই পাশে দুইজনকে দাঁড় করে রেখেছো, তাদের ক্লাসগুলো নষ্ট করছো, জীবনটাও নষ্ট করছো। শোনো, এইসব ভার্সিটিতে আমার পড়াশোনা করার দরকার নেই। আমি নিজে একটা ভার্সিটি, সবাই বৃত্তি দিয়ে রাখছি, সবাই মাগনা আসে পড়ালেখা করতে। আর তুমি যে তোমার ভাইয়ের কথা বলো, মানে কোয়েল ভাই, তুমি কোয়েল ভাইয়ের ঘটনা জানো? সে তো মানুষ না, সে তো সিঙ্গারা। আমার ভাইকে নিয়ে তুমি এগুলি বলছো কেন? শোনো, তোমার ভাই একটা মেয়েরে ভালোবাসতো, সেই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। বিয়ের আসর থেকে সেই মেয়ে আবার আরেক ছেলের সাথে পালাই গেছে। ওই ছেলে আবার সেই মেয়েকে ফেরত পাঠাই দিছে। তার মানে ওই মেয়ে কোথাও থাকতে পারে নাই। এবং তোমার ভাই সেই মেয়ের এখনো ভালোবাসে, সে তার বাসার সামনে খাম্বার মতো দাঁড়ায় থাকে আর বারান্দার দিকে তাকায় থাকে। শোনো, এটাকেই বলে ভালোবাসা। আমার ভাই ভালোবাসতে জানে, আর তুমি? বুঝছি কি ভালোবাসা। দাঁড়ান দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আপনি ভিতরে কেমনে? কেমনে মানে? ও আপনি দাঁড়ান। না হ্যাঁ, না মানে আমি আসলে দারোয়ান না, দারোয়ান বাইরে গেছে। বেসিক্যালি আমি হচ্ছে কেয়ারটেকার, টোটাল বিল্ডিং এর দায় দায়িত্ব আমার। ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়, হ্যাঁ ভয় কিছু না হারানোর ভয়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের